আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত। সম্মানিত ডাক্তার ভাই বোনেরা, আজকে আমরা নতুন একটি মেডিসিন নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে ইথুজা সাইনেপিয়াম। যারা নতুন ডিএসএমএস ভর্তি হয়েছেন, বিশেষ করে প্রথম বর্ষ, তাদের সিলেবাসে ইথুজা সাইনেপিয়াম ওষুধটি পড়ানো হয়। ওষুধটির কোন লক্ষণ আমরা মনে রাখব, আমরা যারা নতুন আছি তারা কোন লক্ষণটা মনে রাখবো, বা কোন কোন লক্ষণ মনে রেখে ওষুধটা আমার সারা জীবনের জন্য কাজে লাগবে, আমরা সেই বিষয়টিকে জানার চেষ্টা করব ইনশাল্লাহ। নানান বইতে নানান ধরনের থাকতে পারে, কিন্তু এটার কি নোট অর্থাৎ মূল ভাবটা আমাদের চিকিৎসা ক্ষেত্রে লাগবে, প্রয়োগ ক্ষেত্রে লাগবে, বাস্তব জীবনে লাগবে। যতটুক লাগবে অতটুক আমাদেরকে ভালো মতো মুখস্থ করে রাখতে হবে। তা না হলে আমাদের পরবর্তীতে সমস্যা হয়ে যায় যে কোন লক্ষণের উপরে আমি কোন ওষুধটা দিব। সব লক্ষণ তো দিকে একই, প্রত্যেকটা মেডিসিনে দেখা যায় প্রায় সেম লক্ষণ। আমি পার্থক্য করব কোন কোন লক্ষণ দিয়ে। প্রত্যেকটা মেডিসিনের আলাদা কিছু ভাব আছে, বা কি নোট মূল ভাব আছে। সেই মূল ভাবগুলো মুখস্থ করে একেবারে মানে ঠোঁটস্থ করে রাখতে হয়। এবং একটি মেডিসিনের সাথে আরেকটি মেডিসিন তখনই আমরা পার্থক্য করতে পারবো যখনই আমরা প্রতিটা মেডিসিনের আলাদা আলাদা সিমটম ভালো মতো আয়ত্ত করতে পারবো। তো আমরা এত কথা না বাড়িয়ে আমরা ইথোজা সাইনিপিয়ামের কিনোটস বা ব্যবহারিক বা প্রয়োগ লক্ষণ নিয়ে আলোচনা করি। এটি একটি প্ল্যান্ট গ্রুপের ওষুধ। ফুলস পার্সলে নামক একটি গাছা থেকে ওষুধটি তৈরি করা হয়েছে। তো আমাদের প্রথমে দেখতে হয় রোগীর স্ট্রাকচার, অর্থাৎ দর্শন, জিজ্ঞাসন ও বিজ্ঞান। এই তিনটির আলোকে আমরা প্রথমে দর্শন হচ্ছে সাধারণত এই ইথোজা সাইনিপিয়াম শিশুদের এবং বৃদ্ধদের ক্ষেত্রে ব্যবহার হয়, এবং শিশুরা বা রোগী একটু মোটাসোটা হয়ে থাকে, তুলনামূলক একটু মোটাসোটা নাদুস নুদুস হয়ে থাকে। অনেকে দেখে ক্যালকেরা কার্বো ভাবতে পারেন। হ্যাঁ, অবশ্যই ইথোজা সাইনিপিয়াম ক্যালকেরা ওষুধও আসতে পারে, তবে লক্ষণ লাগে। আচ্ছা, তাহলে রোগী সাধারণত মোটাসোটা নাদুস নুদুস এমন রোগীর ক্ষেত্রে ইথোজা সাইনিপিয়াম আসতে পারে। তবে চিকুন বা দুর্বল রোগাপটকা শিশুদের ক্ষেত্রে যে ক্যালকিরা ইথোজা সাইনিপিয়াম আসবে না তা কিন্তু নয়, সাধারণত ওরকম হয়। এই বিষয়টিকে আমাদের খেয়াল রাখতে হবে যে এখানে মোটাসোটা বলে দিল সব মনে হয় মোটাসোটাই না, মূল ভাবটা মনে রাখতে হবে। রাখার পরে মোটাসোটা হোক বা চিকুন বা থিন পাতলা যাই হোক, সবার ক্ষেত্রে বা প্রয়োগ করা যাবে যদি এর প্রয়োগ লক্ষণটুক আসে। প্রয়োগ লক্ষণ হচ্ছে গ্রীষ্মকালে অথবা দাঁত ওঠার সময় সাধারণত এই ওষুধের সিমটমগুলো শিশুদের মধ্যে দেখা যায়। অন্য কোনো সময় যদি প্রয়োগ লক্ষণ আসে, সেক্ষেত্রে গ্রীষ্মকাল থাক বা দাঁত ওঠা উদ্গমন বয়স থাক বা না থাক, অন্য কোনো সময় ব্যবহার করা যায়। তবে সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে গ্রীষ্মকাল এবং দাঁত ওঠার সময় এই এর লক্ষণগুলো প্রকাশিত হয়ে থাকে বেশিরভাগ। তাহলে এর মেন কথা হচ্ছে বমি। ঠিক আছে, বমি, দুধ সহ্য হয় না বা অন্য খাবারও সহ্য হয় না, কিন্তু বিশেষ করে যেহেতু শিশুদের ক্ষেত্রে ওষুধটি বেশি ব্যবহার হয়, তাহলে দুধ সহ্য হয় না। আচ্ছা, তাহলে দুধ সহ্য হয় না, দুধ খেলেই শিশুর চাপ চাপ বা কিছুটা ছানার মতো কিছুটা তরল বমি এরকম হতে পারে, বা চাপচাপও হতে পারে, দুগ্ধ বমি করে দেয়। তাহলে আমরা পেলাম কি, গ্রীষ্মকালে বা অন্য যে কোনো সময় শিশু বমি করে। আচ্ছা, বমি করার পর শিশুর কি অবস্থা হয়? শিশু বমি করার পর দুর্বল হয়ে যায়, নিস্তেজ হয়ে যায় এবং ঘুমিয়ে পড়ে। বড়দের ক্ষেত্রে তারা ঝিমাতে থাকে,
ঘুম ঘুম ভাব থাকে, তাহলে সে বমি করবে, শিশু ঘুমিয়ে যাবে, কিছুক্ষণের মধ্যে শিশু ঘুমিয়ে যাবে। দুধ পান করবে, বমি করে দেবে, বমি করে দেওয়ার পর শিশু ঘুমিয়ে যাবে। বড় হলে কি করবে, নিস্তেজ হয়ে ঘুম ঘুম ভাবে পড়ে থাকবে। আচ্ছা, শিশু ঘুম থেকে উঠবে, তার ক্ষুধা লাগবে, সে আবার খাওয়ার জন্য কান্নাকাটি করবে, মা তাকে খাওয়াবে, খাওয়ার সাথে সাথে শিশু আবার বমি করে দেবে। বমি করার পর শিশু আবার নিস্তেজ হয়ে যাবে, আবার ঘুমিয়ে পড়বে। তো এভাবে এই সার্কেলে তার বমি, ঘুম, খাবার, এভাবে সার্কেল চলতে থাকে। এই লক্ষণটুকু আপনাদের অবশ্যই অবশ্যই মনে রাখতে হবে। আগের লক্ষণটুকুর সাথে মেন লক্ষণ হচ্ছে শিশু খাবে, খাওয়ার সাথে সাথে বমি করে দেবে এবং দুর্বল নিস্তেজ হয়ে ঘুমিয়ে পড়বে। বড় হলে কি করবে, বা একটু বড় শিশু হলে অনেক সময় ঘুমায়, আবার অনেক সময় নিস্তেজ হয়ে পড়ে থাকে, চুপচাপ শুয়ে থাকে। ঠিক আছে, আবার কিছুক্ষণ পর তার ক্ষুধা লাগবে, সে খাবে, আবার বমি করে দেবে এবং সে নিস্তেজ হয়ে পড়ে যাবে। একেবারে ছোট শিশু হলে, দুগ্ধপুষ্ট শিশু হলে সে ঘুমিয়ে যাবে। তো এভাবে বারবার চলতে চলতে শিশু একেবারে দুর্বল হয়ে যায়। দুর্বল হয়ে যাওয়ার কারণে এবং মারাত্মকভাবে দুর্বল হয়ে যায়। আচ্ছা, তারপরে আর দুটি যে বিষয় আছে, শিশুর বা যারা 6 মাসের পরে আছে এমন বাচ্চাও হতে পারে পানি খেতে চাবে না, তখন একদম পানি খেতে চাবে না, এবং তার জিহ্বা কোনো একেবারে সম্পূর্ণ পরিষ্কার থাকবে, তৃষ্ণাহীন থাকবে এবং পরিষ্কার থাকবে। এ দুটিও কিনোটের ভিতর, মূল লক্ষণের ভিতর। তাহলে আগে আমরা যে বমির সিমটম দেখলাম, তার সাথে রোগী তৃষ্ণাহীন এবং জিহ্বা পরিষ্কার হলে আমরা ইথোজাসাইনিপাম চোখ বুজে দিতে পারবো। আচ্ছা, যদি সেই সময় তার জিহ্বার ভিতরে দুধের সাদা পরিলেপ থাকে, তাহলে কিন্তু ইথোজা চাইতে অ্যান্টিমকুরি ভালো কাজ করবে। আচ্ছা, যাই হোক, আমরা তুলনা পরে আসতেছি। তাহলে আমরা মূল ভাবটা কি মনে রাখবো, শিশু বমি করবে, বমি চাপ চাপ হতে পারে, আবার তরল হতে পারে, ছাড়া ছাড়া হতে পারে। সে তার চাইতে লক্ষণ হচ্ছে বমি, নিস্তেজ হয়ে পড়ে যাওয়া এবং ঘুমিয়ে পড়া, আবার উঠে কান্নাকাটি করা, আবার দুধ খাবার খাওয়ার পর আবার বমি করা, মানে এই সার্কেল চলতে থাকবে, তৃষ্ণাহীন এবং জিহ্বা পরিষ্কার। এই কথাটুকু মেন, এটুকুই আপনার মাথায় রাখতে হবে ইথোজাসাইনিপিয়ামের জন্য। তারপরে আনুষঙ্গিক আর যে সমস্ত লক্ষণ আছে সেগুলো মনে রাখলে আপনার জন্য ওষুধটা সিলেকশন করা সহজ হয়ে যাবে। আচ্ছা, তারপর এই ওষুধের সাথে যেহেতু মোটাসোটা রোগী কিছু আপনার অন্যান্য আরও কিছু মেডিসিনের সাথে তার সাদৃশ্য রয়েছে। অ্যান্টিমক্রুড যদি জিহ্বা দুধের প্রলোভ থাকে, তাহলে ইথোজাসাইনিপিয়ামের চাইতে অ্যান্টিমক্রুড বেশি কাজ করবে। আবার আর্সেনিক আসতে পারে, কিন্তু আর্সেনিকের ওই ঘুম ঘুম ভাব থাকবে না, পড়ে থাকবে না, সে অস্থির থাকবে, খুব কান্নাকাটি করবে। আবার পানি তৃষ্ণাও আছে আর্সেনিকের, ইথোজার তা নেই। ক্যালকের কার্বে মোটাসোটা আছে, কিন্তু ক্যালকেরিয়ার কার্বের আরও কিছু লক্ষণ আছে, এবং ক্যালকেরিয়ার কার্বে একটু ধীর গতির ওষুধ, একটু ডিপলি কাজ করবে। ইথোজাসাইনিপিয়াম যেমন রোগী হঠাৎ করে আক্রান্ত হবে তাড়াতাড়ি কাজ করবে, ক্যালকেরিয়ার কার্ব আবার তার সাথে একটু স্লোলি কাজ করবে এবং আক্রান্ত হবে একটু স্টেজটা পরে আসবে। মোটাসোটা তার ওই বমি থেকে একটা টকটক গন্ধ থাকবে। এগুলো দেখলে আমরা ক্যালকেরিয়ার কার্বের দিকে যেতে পারি। আচ্ছা, আর সবচাইতে দুঃখের বিষয় হচ্ছে আজকাল এই ইথোজাসাইনিপাম রোগী আমরা হোমিওপ্যাথিতে একেবারে নাই বললেই চলে। ওষুধটা একেবারে ব্যবহার হয় না এখন, কারণ আপনার শিশুদের এরকম বমি, খাবার খায় আবার বমি করে, মানে এমন একটা অ্যাকুট অবস্থা হলে বাবা মা খুবই মানে আতঙ্কগ্রস্ত হয়ে যায় এবং তারা তাড়াতাড়ি শিশুদেরকে শিশু হাসপাতাল বা শিশু ডাক্তারের কাছে নিয়ে যায় এবং বমির ওষুধ খাওয়া দিলে সে সুস্থ না হলেও তার ওই ভাবটা কমে আসে। ঠিক আছে, তো তারপরও আমাদের যেহেতু যে সমস্ত ভাইয়েরা নতুন ভর্তি হয়েছেন, তারা আসলে অনেক সময় বুঝতে পারে না যে কোন সিমটমের উপর আমরা ইথোসাইনিপিয়াম মনে রাখবো, কারণ নতুন পড়তে গেলে দেখা যায় সবগুলো মেডিসিনের প্রায় একই রকম সিমটম। তাদের জন্য আশা করি ইনশাল্লাহ আমার ওই মূল বক্তব্যটুকু আপনি মনে রাখবেন, আশা করি ইনশাল্লাহ আপনার উপকারে আসবে। তো
আমার ইউটিউব চ্যানেল নবাব হোমিও হল 40। আমার চেম্বার হচ্ছে ঢাকা সাভারে। তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার দিয়ে সাথে থাকবেন। আর কোনো বিষয় যদি অ্যাড করতে হয় তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন। আমার জন্য সকলেই দোয়া করবেন। সকলের শুভকামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।